এখন আমি আলোচনা করব উদ্দীপ্ত উত্তর ভারত এবং হালি। তাহলে হালি কেন উত্তর ভারতকে উদ্দীপ্ত করলো সে বিষয়ে নিয়ে একটু কথা বলতে হবে। যে হালিকে খাজা আলতাফ হোসেন হালি, যিনি আলিগড়ে স্যার সৈয়দের প্রধান সহযোগী ছিলেন। আলিগড় ইউনিভার্সিটির নাম অনেকেই শুনেছেন, মুসলমানদের উত্তর ভারতে একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আলিগড় ইউনিভার্সিটি। এই হালি কিন্তু লেগেছিলেন হায়াতে জাবিদ বা স্যার সৈয়দের জীবনী। তিনি লিখেছিলেন কারওয়ায় আলিগড় ক্যারাভান। তো আমরা বাঙালিরা অনেকেই শান্তিনিকেতন সম্বন্ধে অনেক বেশি জানি, কিন্তু আলিগড় সম্বন্ধে অত বেশি জানি না। আর উদ্দীপ্ত উত্তর ভারত সম্পর্কে আমরা জানি না। মানে উত্তর ভারত কিন্তু প্রচুর উদ্দীপনাময়, সেই উদ্দীপনায় কিন্তু দক্ষিণ ভারতও পেয়েছে, কিন্তু বাঙালি এখান থেকে আলাদা আছে। তো এখানে বাঙালি কেন কবিতা জিনিসটা বুঝে না, উদ্দীপনা জিনিসটা বুঝে না, সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করব। আর এই জিনিসটা ডিসকাস করতে গেলে আমাদের ডিসকাস করতে হবে যে আসলে ম্যাথিউ আর্নাল্ড একটা বই লিখেছিলেন, স্টাডি অফ পোয়েট্রি। তো ম্যাথিউ আর্নাল্ড তিনি প্রায় 60 বছর বেঁচে ছিলেন, 1822 সাল থেকে 1888 সালে তিনি হন। আর আমাদের হালি সাহেব কিন্তু অনেক বেশি বেঁচেছেন, তিনি প্রায় 77 বছর বেঁচেছেন। তো প্রায় 10-11 বছর বেশি বেঁচেছেন। তো ইংল্যান্ডের একজনের থেকেও আমাদের আলতাফ হোসেন হালি বেশি বেঁচেছেন, এবং কেন বেশি বেঁচেছেন এগুলো নিয়ে একটা আলোচনা করব। দুইটাই আমরা একটা আলোচনা করব। স্টাডি অফ পোয়েট্রি, ওটার সাথে আমরা তুলনা করব মুকদ্দমায়ে শের শায়রি। তাহলে মুকদ্দমায়ে শের শায়রি কে লিখেছেন? মুকদ্দমায়ে শের শায়রি লিখেছেন আমাদের আলতাফ হোসেন হালি। তিনি আসলে আমরা একটু স্টাডি অফ পোয়েট্রি যেহেতু আগে লেখা হয়েছে, এটা আগে একটু পড়ে নেই, তারপরে ওইটার আলোচনা করলে আমরা মুকদ্দমায়ে শের শায়রি যে ওই থেকে খুব একটা খারাপ না, বরঞ্চ ভালোই, সেটা আমরা একটু বুঝতে পারবো। তো এখানে অল্প একটু আলোচনা করব, আর বিস্তারিত একটা গোটা ভিডিও করার ইচ্ছা আছে স্টাডি অফ পোয়েট্রির উপরে। তো এখানে তিনি বলতেছেন যে পোয়েট্রি, যে গ্রে বা চসার, এরা কিন্তু অত ভালো পোয়েট্রি করতে পারেনি। পোয়েট্রির দুটো উপাদান আছে, সেটা হলো গিয়া একটা হলো ট্রুথ আর একটা হলো সিরিয়াসনেস। যে কোনো কবিতাতে তার মধ্যে সত্যি থাকতে হবে আর তার মধ্যে সিরিয়াসনেস থাকতে হবে। যেমন সিরিয়াসনেস যদি না থাকে সেটাকে আমরা ছড়া বলতে পারি, কিন্তু আমরা সেটাকে কবিতা বলতে পারি না। এই জন্যই নজরুল আর সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। সত্যেন্দ্রনাথ দত্তের বেশিরভাগ কবিতাই ছড়া, আর নজরুলগুলো কবিতা। কবিতা হলো কি? কবিতা হলো যার মধ্যে সিরিয়াসনেস থাকবে, চাইল্ডিশনেস থাকবে না। আর ছড়ার মধ্যে সিরিয়াসনেস, যেমন শিশুরা কিন্তু সিরিয়াস হয় না, যে কোনো কথা বলার ছলে বলে যায়, হালকা কথা। এই জন্য ছড়া হলো হালকা। তো ছড়া আর কবিতার মধ্যে পার্থক্য বাঙালি বুঝে না, কারণ ওই সব বইগুলো নিয়ে বাংলায় আলোচনা হয় না। স্টাডি অফ পোয়েট্রিতে তিনি বলছেন কবিতার দুইটা জিনিস আছে, কবিতার দুইটা উপাদান আছে, একটা হলো ট্রুথ আর একটা হলো সিরিয়াসনেস। এটা কে বলতেছেন? এটা বলতেছেন হলো গিয়া ম্যাথিউ আর্নাল্ড। তাইলে এখন আমরা দেখবো আরেকটা জিনিস, দুইটা জিনিস বলতেছেন যে কবিতা মানুষকে কী দেয়। কবিতা মানুষকে দেয়, ম্যাথিউ আর্নাল্ড বলতেছেন কবিতা মানুষকে দেয়, কবিতা মানুষকে কী দেয়? কবিতা মানুষকে দেয় স্টাইল এবং ম্যানার। স্টাইল এবং ম্যানার এটা কবিতা থেকে আসে, এগুলো ফিলোসফি থেকে আসে না, এগুলো জ্ঞান থেকে আসে না, এগুলো জ্ঞানের যে রিফাইন্ড ভার্সন, যেটা কবিতাকে আমরা বলতে পারি প্রজ্ঞা বা উইজডম বা ট্যাক্ট। তাহলে কবিতা হলো প্রজ্ঞা বা উইজডম বা ট্যাক্ট, জ্ঞানের সেই বিশুদ্ধ অংশ যেটা মানুষকে আশাবাদী করে এবং যার মধ্যে ট্রুথ থাকে এবং সিরিয়াসনেস থাকে। মানে সামথিং মোর সিরিয়াস, সামথিং মোর ট্রু। তো এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কবিতার জিনিসটাকে বুঝতে পারবো। এখন আমরা আসি যে এই উত্তর ভারতে কেন এত উদ্দীপ্ত হলো, কবিতার প্রয়োজনীয়তা কী, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কে? আলতাফ হোসেন হালি। এবং তিনি বলছেন যে ওয়েলসে রাজা প্রথম চার্লস না এডওয়ার্ড, রাজা এডওয়ার্ড প্রায় 1200 সালের দিকে তিনি মানে যখন ওয়েলস দখল করতে যাচ্ছিলেন ইংল্যান্ড থেকে, তখন এত বেশি কবিরা ওয়েলসের স্বাধীনতা চাচ্ছিল যে তিনি অনেক কষ্ট করে তিনি জিতেছিলেন ওয়েলসকে, এবং তাতে ইংল্যান্ডের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু দেখা যায় যে যখন তিনি জিতলেন তখন তিনি কবিদেরকে ফাঁসি ডিক্লেয়ার করে দিলেন। এই ধরনের কথা এখানে আছে। বইটার নাম হলো, তাহলে বোঝা যাচ্ছে যে দেশের স্বাধীনতার জন্য, যদিও এখানে আলতাফ হোসেন বলছেন ইংল্যান্ডের জন্য অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এখানে বুঝতে হবে যে কবিতা দেশের স্বাধীনতার জন্য কত ইম্পর্টেন্ট, আর কবিরা দেশের পরাধীনতা কত কঠিন করে দিতে পারে, স্বাধীনতা কত সহজ করে দিতে পারে। আচ্ছা, তারপরে তিনি বলতেছেন, আলতাফ হোসেন হালি বলছেন কবিতার প্রয়োজনীয়তা। কবিতা
কী করে, কবিতা গ্রিসের মানে দেখা যাচ্ছে যে একবারের মেয়েদের বিয়ে হচ্ছিল না, অথচ মেয়েগুলো খুব চরিত্রবতী, খুবই ম্যানার খুবই ভালো, স্টাইলও খুবই ভালো। তো এই মেয়েদের কে তখন আরব দেশে তখন অন্ধ একই ছিল, আশা নামে এক কবি ছিলেন, তিনি তখন করলেন কি, ওই মেয়েদের প্রশংসায় কাসিদা লিখলেন, তারপরে পরেই এই মেয়েগুলোর বিয়ে হয়ে গেল। তাহলে কবিতা মানুষের যেসব মেয়ের বিয়ে হচ্ছে না সেসব মেয়ের বিয়ে হয়ে যেতে সহযোগিতা করতে পারে। তাহলে কবিতার কত কত কাজ। তারপরে আমরা দেখব যে একবার মানে প্রাচীন আরব দেশে, সেখানে তো মানে একজন যদি এক গোত্রের কাউকে খুন করে ফেলা হতো, তখন যে খুন করেছে তাদের গোত্র হয় রক্তপণ দিবে, নাহলে তাকে হত্যা করা হবে, যে খুন করেছে খুনিকে খুন করে ফেলা হবে। মানে ফাঁসিরই একটা বদলা সিস্টেম এগুলো ছিল, যে খুন করবে তাকে খুন করে ফেলতে হবে। এভাবে সামাজিক শৃঙ্খলা আরব দেশে নির্ধারিত হতো। তো একবার একটা গোলাম মটরত খায়া করতেছিল, বসেছিল, করছিল, আরেকজন মানে সে হুইহুল্লোড় করছে, তো আরেকজন তাকে নিষেধ করায়, সে গোলাম তাকে খুন করে ফেলে। তো ওই গোলাম ছিল আবার খুব ধনী লোকের গোলাম, সে তখন বলে যে আমি এই গোলামের জন্য আমি মুক্তিপণ দিতে রাজি আছি, রক্তপণ দিতে রাজি আছি, এই গোলামকে তোমরা হত্যা করো না, যেহেতু সে খুন করেছে। তখন সে বলছে ঠিক আছে, একে ছেড়ে দিলাম, রক্তপণ নিয়ে নিয়েছিল তার আত্মীয়স্বজন। তখন ওই গোত্রেরই মেয়েরা তখন কবিতা লিখেছিল যে না, এত চমৎকার একজন মানুষ বিনা কারণে মারা গেল, তো এইটা তো রক্তপণ নিয়ে আমরা ছেড়ে দিতে পারি না। তখন তিনি রক্তপণ ফেরত দিয়ে তাকে মানে খুনের বদলে খুন করা হয়। তো এই যে মানুষের যে নিরাপরাধ মানুষ যে খুন হয়ে গেছিল, তার কিন্তু বিচার একদিন হচ্ছিল না, রক্তপান নিয়ে নিয়েছিল, কিন্তু সেটার বিচার জাস্টিসটা হলো যাতে এই ধরনের মদ খেয়ে অন্যায় কেউ না করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেই জিনিসগুলো কিন্তু ওই কাসিদার প্রভাবে, সেটা ওই কবিতার প্রভাবে, কাসিদা না, ওটা কাসিদা বলে না, যখন সেই প্রতিশোধ নেওয়ার উৎসাহ দেওয়া হয়েছিল, তখন জাস্টিসের প্রতি উৎসাহ দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু সম্ভব হয়েছিল কবিতার দ্বারা। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যে আবার গ্রিসের প্রশংসায় একটা কবিতা লিখেছিলেন বায়রন, প্রায় এটা 1814 সালে লিখেছিলেন। 1807 এই কবিতাটা এত বিখ্যাত হয়েছিল যে পরে তিনি বায়রন বলেছিলেন যে গ্রিসের কাছ থেকে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার এত ঋণ যে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার উচিত যে তুর্কির হাত থেকে গ্রিককে স্বাধীন করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তুর্কির হাত থেকে বা ওটোমান সাম্রাজ্যের হাত থেকে 1827 সালে ব্যাটেল অফ নাভারা না বলা হয়, ওইটাতে কিন্তু স্বাধীন হয়ে যায়, মানে গ্রিকরা জয়লাভ করে এবং গ্রিকদের সহযোগিতা করে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। তো ওই 1827 সালে গ্রিস স্বাধীনতা লাভ করে। তো পরে আরও ফ্রেঞ্চ এক্সপিডিশন দরকার, পুরোপুরি স্বাধীনতা ওই সময় না হলেও পরে 8-2 বছরের মধ্যে মোটামুটি পুরোপুরি স্বাধীন হয়ে যায় গ্রিস। তাহলে গ্রিসের স্বাধীনতা থেকে শুরু করে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া থেকে শুরু করে, ওয়েলসের স্বাধীনতা থেকে শুরু করে, যে গোলামের হাতে মৃত্যুর বিচার থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় কবিতা মানুষের জীবনকে উদ্দীপ্ত করতে পারে, কর্মকে উৎসাহিত করতে পারে। তাহলে এইখানে আমরা কী দেখতে পাচ্ছি, বাংলায় কিন্তু আমরা কর্মের উৎসাহ দেখতেছি না। কবিতা সম্বন্ধে বাঙালির ধারণা অত্যন্ত খারাপ। কীরকম খারাপ, যে বলছে বই শেষে কবিতায় অমিত বলতেছে কবিদের বয়স হলো 5 বছর, আর কবি হলো রসের মেয়াদ, আর ফিলোসোফারদের বছরের কোনো ফিলোসোফাররা চিরন্তন, ফিলোসোফারের বয়সের কোনো গাছপাথর নাই। মানে অথচ জার্মানরা বলছে যে গ্রিক ফিলোসফির থেকে ইসলামিক পোয়েট্রি বা কবিতা অনেক বেশি দরকার মানব জীবনের জন্য। তাহলে এখন আমরা এই আলোচনাগুলোই করব যে আসলে এই যে কারওয়াই আলীগড়ের লেখক আলতাফ হোসেন হালি কি তাহলে ইংরেজি জানতেন না? অবশ্যই ইংরেজি জানতেন। তিনি সুন্দর করে সেই গ্রিকদের স্বাধীনতার কথা বর্ণনা করেছেন, তারপরে ঈদের স্বাধীনতার কথা বর্ণনা করেছেন, এই এডওয়ার্ডের কথা বর্ণনা করেছেন, যে এডওয়ার্ড কী করে ওয়েলসকে দখল করতে গেল এবং ওয়েলসে কী ধরনের বাধার সম্মুখীন হয়েছিল, কবিতা কী করে একটা দেশের স্বাধীনতায় উদ্দীপ্ত করতে পারে, কবিতা কী করে মেয়েদের বিয়ে দিতে পারে, কবিতা কী করে জাস্টিস নির্ধারণ করতে পারে। এবং এখানে বলছে কবির দ্বারা অনেক ক্ষতিও হয়, কিন্তু একটা তরবারি যেমন দেশের প্রতিরক্ষায় ব্যবহার হয়, তারপরে অন্য দেশকে আক্রমণ করতেও ব্যবহার হয়।
তাহলে সেজন্য তরবারিতে দোষ না, এটা যে চালাচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবহার করলে ভালো, অন্য দেশ আক্রমণ করতে বা কোনো মানুষকে অকারণে হত্যা করতে সেটা কিন্তু খারাপ। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে কবিতা একটা হাতিয়ার, কবিতার প্রপার ইউজ হতে হবে এবং কবিতা অনেক কর্মের দিকে মানুষকে নিয়ে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু কবিতাকে অত পছন্দ করেননি এবং আমরা এখানে দেখব যে আমেরিকা, ব্রিটেন এবং আমেরিকায় কবিতার জয় গান গেয়েছেন র্যালফ ওয়ালডো এমারসন, যিনি আমেরিকার স্পিরিচুয়াল স্বাধীনতার জনক আর আমেরিকান স্কলার, প্রবন্ধের লেখক। আবার থমাস লাকপিপক ইংল্যান্ডে, তারপরে এরা কিন্তু কবিতার জয়গান গেয়েছেন। আরেকজন হল গিয়া ম্যাথিউ আর্নল্ড, তিনিও কবিতার জয়গান গেয়েছেন। দ্য স্টাডি অফ পোয়েট্রিতে কবিতা সম্বন্ধে যে কত ভালো ভালো কথা আছে, তিনি সেই ভালো ভালো কথা উত্তর ভারতে এই যে আমরা এখন আলোচনা করলাম, কারওয়াই আলিগড়ের লেখক কারওয়াই আলিগড় লিখেছিলেন কি আলিগড়ের যে ক্যারাভান, আলিগড়ের যে যাত্রা, এটা লিখেছিলেন স্যার আলতাফ হোসেন হালি। তার লেখা যে মুকদ্দমা ঈশ্বরের শাড়ি থেকে আমরা কিছু আলোচনা করলাম যে কবিতা মানুষের জীবনকে কত গঠন করে দিতে পারে, সমাজকে কত গঠন করে দিতে পারে, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করলাম। সেটা আলোচনা করলাম কোথায়? এখন আমরা ওই স্টাডি অফ পোয়েট্রি নিয়েও একটা বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে। তো এখন এগুলো বাংলায় কেন আসলো না রবীন্দ্রনাথের হাত ধরে? রবীন্দ্রনাথ কেন কবিতাকে খেলো বললেন, কবিতা 5 বছরের মেয়াদ বললেন, আর ফিলোসফি চিরকালের বললেন শেষের কবিতায়, বা তার হাত ধরেই কিন্তু পরে আমরা দেখব যে এই নাম কি বলে এই তারপরে তার হাত ধরেই কিন্তু পরে সুকান্ত কিন্তু একটা লিখে ফেলো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলেন ছুটি, যে কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলেন ছুটি, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। মানে কবিতা কি শুধু তাহলে কি গদ্যকে আনতে হবে? আর এই গদ্যের হাতুড়িকে আজ হানো, এই ধরনের কথাবার্তা আছে। আর কবিতা তোমায় আজকে দিলেন ছুটি, আসলে তো কবিতাই প্রয়োজন মানুষের জীবনে উদ্দীপনা আনতে। এবং এটাই কিন্তু জার্মানদের মূল সূত্র ছিল। জার্মানরা বলেছিল যে গদ্যর থেকে পদ্য অনেক বেটার, পদ্য এবং গদ্য এবং ফিলসফির থেকে পদ্য এবং তার জীবনযাত্রা, উদ্দীপনাময় জীবনযাত্রা, তার সিরিয়াসনেস এবং তার ট্রুথ, এই দুইটাই বলেছিলেন। কিন্তু গেটেরই এক শিষ্য, তিনি গেটে বলেননি এটা, কিন্তু গেটে বলেছিলেন যে কবিতা মানুষের জীবনকে অনেক চমৎকার করতে পারে। আর তাহলে এখন আমরা দেখব যে আর কবির থেকেও নবী আরও চমৎকার। তাহলে এখন দেখব যে ট্রুথ এবং সিরিয়াসনেস এই ক্ষেত্রে নবী কিন্তু আরও বেশি এখানে বুঝতে হবে। তাহলে এই যে কবিতার মূল উপাদান কি, এটা ম্যাথিউ আর্নল্ড বলছেন সিরিয়াসনেস এবং ট্রুথ। তাহলে এখন আমরা দেখব যে কবি সম্বন্ধে কি বলতেছেন ইকবাল, উত্তর ভারতের একজন কবি। তিনি বলতেছেন যে মানুষের চরিত্র গঠন যদি আমার উদ্দেশ্য হয় তবে আমি কবি, নবীদের উত্তরসূরি। তাহলে এই যে কবিকে এত গুরুত্ব দিচ্ছে উত্তর ভারত, আর এখানে সুকান্ত সুকান্ত কিন্তু মাত্র 21 বছর বয়সে মারা যান। আর ইনি কিন্তু 77 বছর বয়সে আলতাফ হোসেন হালি। তো কাজেই সুকান্ত এবং হালিকে আমি কিছুটা মুখোমুখি দাঁড় করালাম এই জন্যই যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত যে প্রচণ্ড উদ্দীপনা পেয়েছে, দক্ষিণ ভারত যে 200 কোটি টাকার বাজেটের মুভি করছে, আর বাঙালি যে 2 কোটি বাজেটের মুভি করতে পারছে না, তার পার্থক্যটা বোঝানোর জন্য যে উত্তর ভারত কবিদেরকে খুব সম্মান চোখে দেখা হয়। তারা এই যে মুকদ্দমা ঈশ্বরের শাড়িতে কবিতা কী করে বিভিন্ন কাজে লাগে মানুষের, সেখানে মেয়ে বিয়ে দেওয়া থেকে শুরু করে, গ্রিসের স্বাধীনতা থেকে শুরু করে, ওয়েলসের স্বাধীনতা থেকে শুরু করে, গোলামের অপরাধের বিচার থেকে শুরু করে, তারপরে কবিতা যে মানুষকে সত্য এবং সিরিয়াস হতে শেখায়, সেই বিষয়গুলোও কিন্তু ম্যাথিউ আর্নল্ডের কাছ থেকেও আমরা পাই। তাই উত্তর ভারত বা ইংল্যান্ড বা জার্মানি যারাই বা দক্ষিণ ভারত যারাই কর্মের যজ্ঞে জীবনে মেতে গেছে, তারা কিন্তু কবিতার সিরিয়াসনেসটাকে বুঝতে পারছে। তারা 200 কোটি বাজেটের মুভি করছে, আর বাঙালি কিন্তু ওই বাজেটের মুভি আমরা করতে পারছি না, 2 কোটি বাজেটের মুভি ঢাকাগুলো করতে পারছে না। কাজেই আমার এই আলোচনা যে একদিকে আমি আলোচনা করলাম দ্য স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথিউ আর্নল্ড, আরেকদিকে আলোচনা করলাম কি এই যে মুকদ্দমা ঈশ্বরের শায়রি বাই
মুকদ্দমে শেরশায়রি বাই ওর নাম কি হলো গিয়া ওয়েলস, মানে ওয়েলস না, ওনার নাম হলো মুকদ্দমে শেরশায়রি বাই হালি, আলতাফ হোসেন হালি। এবং আরেক দিকে আলোচনা করলাম শেষের কবিতায় কিছু কথা রবীন্দ্রনাথ এবং সুকান্ত সম্বন্ধে কিছু আলোচনা করলাম। তাহলে এই কবিতার শ্রেষ্ঠত্ব যদি বাঙালি বুঝতে পারে, তাহলে কিন্তু বাঙালি কিন্তু অনেক ডেভেলপ করবে। বাংলাদেশেও তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, তখন বাংলাদেশেও ঢাকা কলকাতাতেও তখন কিন্তু 200 কোটি বাজেটের মুভি হবে। তা কাজে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।